আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে হলে তেহরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে। মঙ্গলবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠক চললেও ইরানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে আমেরিকা। অন্যদিকে আগামী শনিবার ওমানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় বৈঠকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে কোনো আলোচনা করা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পরমাণু কর্মসূচিতে আলোচনা নিয়ে গত 12 এপ্রিল ওমানে শুরু হয় তেহরান ও ওয়াশিংটনের বহুল প্রতীক্ষিত বৈঠক। উভয় পক্ষেরই দাবি গঠনমূলক হয়েছে সেই আলোচনা। এ বিষয়ে দ্বিতীয় বৈঠক শুরুর আগেই আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ শর্ত দিয়েছেন, চুক্তি করতে হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে ইরানকে। এর আগে জ্বালানি উৎপাদনের জন্য সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেয়ার কথা বললেও এখন সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিল ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠক চললেও ইরানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে আমেরিকা। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। আবারও হুঁশিয়ারি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ওমানের সুলতানের সাথেও কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। But as you know, the president has made it clear he wants to see dialogue and discussion with Iran while making his directive about Iran never being able to obtain a nuclear weapon quite clear. আগামী শনিবার ওমানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বৈঠকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে কোনো আলোচনা করা হবে না বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আমেরিকা ছেড়ে যেতে ম্যাসাচুসেটসে বসবাসরত ইমিগ্রেশন অ্যাটর্নি নিকোল ম্যাচুরোনিকে ইমেইল পাঠিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। এতে স্পষ্ট ভাষায় তাকে 7 দিনের মধ্যে আমেরিকা ছাড়তে নির্দেশ দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার কোনো নাগরিককে দেশ ছাড়তে বাধ্য করা পুরোপুরি অবৈধ, সুতরাং তার কাছে ইমেইলটি ভুলবশত এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি এমন ভুল দেশের কোনো বৈধ নাগরিকের ক্ষেত্রে হয়, তাহলে সেটা উদ্বেগজনক বলে মন্তব্য করেন ম্যাচুরোনি। আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়ে গত 11 এপ্রিল ইমিগ্রেশন অ্যাটর্নি নিকোল ম্যাচুরোনিকে একটি ইমেইলের মাধ্যমে নির্দেশনা পাঠায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। প্রথমে ক্লায়েন্টের চিঠি ভাবলেও পরে ভালোভাবে দেখে তিনি বুঝতে পারেন ইমেইলে কেবল তারই নাম। এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভবত ভুলবশত মেইলটি পাঠানো হয়েছে, কিন্তু এমন ভুল যদি দেশের একজন নাগরিকের ক্ষেত্রে হয় তাহলে তা যথেষ্ট উদ্বেগের। আইন বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার একজন নাগরিককে দেশ থেকে বের করে দেওয়া সম্পূর্ণ অবৈধ। এদিকে কারমেন বেলো নামের এই অভিবাসন বিষয়ক আইনজীবী শুক্রবার একটি মেইল পান, যেখানে তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় তৎক্ষণাৎ দেশ ত্যাগ করার। ইমেলটি আসে হোমল্যান্ড ডিপার্টমেন্ট থেকে। তাতে লেখা ছিল তার প্যারোল বাতিল করা হয়েছে এবং তিনি আমেরিকায় থাকার অনুমতি পাচ্ছেন না। হোমল্যান্ড সিকিউরিটি দাবি করছে, ইমিগ্রেশন অ্যাটর্নি ম্যাচুরোনির ক্লায়েন্টদের কাগজে তার নাম ও ইমেল থাকার কারণেই হয়তো এই ভুল হয়েছে। তারা সবাইকে দ্রুত এলিয়েন এনিমিজ অ্যাক্টের রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন যেসব ইমেইলের ঠিকানা পেয়েছে সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হয়েছে। কোনো নন প্রফেশনাল মেইল অ্যাড্রেস থাকলে সেগুলোতেও ভুলবশত ইমেল যেতে পারে। ডিএইচএস জানিয়েছে, তারা এ ধরনের ভুলের তদারকি করছে এবং প্রতিটি ঘটনা আলাদাভাবে খতিয়ে দেখা হবে। ইমিগ্রেশন অ্যাটর্নি নিকোল ম্যাচুরোনি জানিয়েছেন, তিনি যে সরকারি ইমেলটি পেয়েছেন তার ভাষা ছিল অত্যন্ত হুমকিসূচক। ট্রাম্প প্রশাসনের অধীনে আইস প্রায় 12,300 জনকে বিতাড়িত করেছে বলে দাবি করেন সিনিয়র হোমল্যান্ড করেসপন্ডেন্ট জুলিয়া এন্স। সেলফ ডিপোর্টেশন শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এতে করে সরাসরি বিতাড়নের সংখ্যা না বাড়িয়ে অভিবাসীদের মনে ভয় ঢুকিয়ে স্বেচ্ছায় দেশ ছাড়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসন 100 দিনের কম সময়ে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনের পর মঙ্গলবার শিকাগোতে প্রথমবারের মতো জনসম্মুখে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, নতুন প্রশাসন ক্ষমতায় বসার পর দেশে প্রথমবারের মতো সোশ্যাল সিকিউরিটির সুবিধা পেতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দেওয়ার সময় সোশ্যাল সিকিউরিটির বিষয়ে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। সোশ্যাল সিকিউরিটির সুবিধা পেতে দেশের মানুষকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে জানিয়ে বাইডেন বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের স্বার্থে নিবেদিত সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বে। Social Security is more than a government program. It's a sacred promise. জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বাইডেন। বাবার কথা স্মরণ করে তিনি বলেন, দেশের সৎ এবং পরিশ্রমী মানুষ সবসময় বিভাজনের বিপক্ষে ছিলেন। দেশের প্রায় 60 মিলিয়ন মানুষ নানা ধরনের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন জানিয়ে বাইডেন বলেন, দেশের মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত না করা গেলে সমস্ত অগ্রগতি অর্থহীন হয়ে পড়বে। 73 million Americans receive Social Security. From their first paycheck to their entire life, they pay into Social Security. প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ওভাল অফিসের শেষ দিন পর্যন্ত সোশ্যাল সিকিউরিটির মতো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারো মনে সংশয়ের সৃষ্টি হতে দেননি বলে দাবি করেন বাইডেন। গত 4 বছরে সোশ্যাল সিকিউরিটির সুবিধা আরো সহজভাবে জনগণের কাছে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান তিনি। In order to deliver huge tax cuts to billionaires and big corporations and keep it going, they want to make permanent the 2017 tax cuts, which overwhelmingly প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসন 100 দিনেরও কম সময়ে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে মন্তব্য করে বাইডেন বলেন, অসংখ্য ফেডারেল কর্মীর জীবন দুঃসহ হয়ে পড়েছে। সোশ্যাল সিকিউরিটির বিভিন্ন দায়িত্ব থেকে প্রায় 7,000 কর্মীকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে নজিরবিহীন বলেও দাবি করেন তিনি। Thousands of people use the Social Security website every single day to check on their benefits and submit their claims. সাবেক প্রেসিডেন্ট বলেন, নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো সোশ্যাল সিকিউরিটির সুবিধা পেতে দেশের মানুষকে অনিশ্চয়তায় পড়তে হচ্ছে। দেশকে বিভাজনের পথ থেকে ফিরিয়ে আনতে ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে বাইডেন বলেন, যুদ্ধ, মহামারী, এমনকি প্রাকৃতিক দুর্যোগেও দেশের মানুষ সোশ্যাল সিকিউরিটির বিল পেয়েছে। 74 years checking, just not able to even find out whether she can't even find out what that disability claim she has. বাইডেন বলেন, ছোট এবং মাঝারি পর্যায়ের উদ্যোক্তাদের সুবিধা না দিলে দেশের অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে পড়বে। দেশের অগ্রগতিকে সামনে এগিয়ে নিতে সবাইকে তৎপর এবং সতর্ক থাকার আহ্বান জানান সাবেক প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের গণবিতরণ কর্মসূচি ঘিরে আইওয়ার ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। মঙ্গলবার স্টেটের ফোর্ট মেডিসনে টাউন হল সভায় রিপাবলিকান সেনেটর চাক গ্রাসলির প্রতি ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ মানুষ। এছাড়া মেডিকেড ও মেডিকেয়ার সেবা এবং আইওয়ার বাসিন্দাদের উপর শুল্ক যুদ্ধের প্রভাব সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন সেনেটর গ্রাসলি। তবে জবাব দিয়ে উপস্থিত ভোটারদের খুব একটা সন্তুষ্ট করতে পারেননি তিনি। নিজের 99টি কাউন্টি সফরের অংশ হিসেবে মঙ্গলবার আইওয়ার ফোর্ট মেডিসনে এক টাউন হলে অংশ নিয়েছেন রিপাবলিকান সেনেটর চাক গ্রাসলি। এ সময় গত 3 মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া নানা পদক্ষেপের বিষয়ে ভোটারদের তোপের মুখে পড়েন তিনি। বিশেষ করে ট্রাম্পের গণবিতরণ কর্মসূচি নিয়ে সেনেটরকে প্রশ্নবাণে জর্জরিত করেন আইওয়ানরা। উপস্থিত ভোটারদের অভিযোগ, প্রেসিডেন্ট মুখে বলেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছেন, তবে তিনি আসলে আদালতের নির্দেশনা আমলেই নিচ্ছেন না। প্রেসিডেন্ট সব নিয়ম মেনে সাংবিধানিক দায়িত্ব পালন করছেন, সেনেটর গ্রাসলি এমনটা দাবি করলেও তাতে সন্তুষ্ট হননি ভোটাররা। একজন সেনেটর গ্রাসলির কাছে জানতে চান, মেডিকেয়ার সেবা ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ আইওয়ানরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন, এমন কোনো রিকনসিলিয়েশন বিলের পক্ষে ভোট দেবেন কিনা। জবাবে সেনেটর আশ্বস্ত করেন, মেডিকেয়ার এবং মেডিকেড সেবা রক্ষায় তারা সম্ভাব্য সবকিছুই করবেন। উপস্থিত আরেক সমর্থক জানতে চান, প্রেসিডেন্ট ট্রাম্প যা করছেন সেগুলো নিয়ে তিনি গর্ববোধ করছেন কিনা। এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে গ্রাসলি বলেন, এর আগে কোনো প্রেসিডেন্টের সাথে তিনি কখনোই শতভাগ একমত হননি। তার এই উত্তরে সন্তুষ্ট না হয়ে প্রশ্নদাতা আবারও প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান সেনেটর। ট্রাম্পের শুল্কযুদ্ধের প্রভাব সাধারণ আইওয়ানদের উপর কিভাবে পড়বে জানতে চান এক নারী। জবাবে গ্রাসলি বলেন, এখন এটি বলার সময় আসেনি। এদিন অনেক সমর্থক সেনেটর গ্রাসলির প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে তার বক্তব্যকে বাধাগ্রস্ত করলেও কেউ কেউ আবার তার পক্ষে ছিলেন। সমর্থকদের নিয়ে একের পর এক টাউন হলের আয়োজন করায় তার প্রতি কৃতজ্ঞতাও জানান কেউ কেউ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য হার্ভার্ড ইউনিভার্সিটির প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ক্যাম্পাসে স্বাধীনতা হরণের এই বেআইনি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে হার্ভার্ড একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এদিকে ফেডারেল অর্থায়ন বাতিলের পর এবার হার্ভার্ডের কর রেয়াত সুবিধা বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ প্রসঙ্গে হার্ভার্ড পলিটিক্যাল সায়েন্স প্রফেসর রায়ান ইনোজ বলেন, নিজেদের অধিকার নিয়ে লড়াই চালিয়ে যেতে বিশ্ববিদ্যালয়টি প্রস্তুত আছে। ক্যাম্পাসে ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশন বিলুপ্ত করতে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হার্ভার্ড ইউনিভার্সিটিকে সোমবার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি আবেদনকারীদের ভর্তি নিয়েও ছিল কড়াকড়ি। ট্রাম্পের এইসব নির্দেশ পালনে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকা তথা সারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হার্ভার্ড ইউনিভার্সিটি। ক্যাম্পাসে শিক্ষা স্বাধীনতা হরণ করতে ট্রাম্পের এমন বেআইনি ও আনাড়ি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে হার্ভার্ড একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন ওবামা। এ প্রসঙ্গে হার্ভার্ড ল স্কুল প্রফেসর নিকোলাস বোই এমএসএনবিসি নিউজকে বলেন, দেশে আইন কানুন আছে, তাই ট্রাম্প প্রশাসনের চাপের কাছে নতি স্বীকার করবে না এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। $2.3 বিলিয়ন ফেডারেল অর্থায়ন বাতিলের পর এবার হার্ভার্ডের কর রেয়াত সুবিধাও বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হার্ভার্ড যদি রাজনৈতিক আদর্শ ও সন্ত্রাসবাদের সমর্থন দিতেই থাকে তবে এই বিশ্ববিদ্যালয়কে কর দিতে হবে। হার্ভার্ড পলিটিক্যাল সায়েন্স প্রফেসর রায়ান ইনোজ জানান, ট্রাম্প প্রশাসন লড়াই করতে চায়, তাই নিজেদের অধিকার নিয়ে পাল্টা লড়াই চালিয়ে যেতে বিশ্ববিদ্যালয় প্রস্তুত আছে। এদিকে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্কট জেনিংস ট্রাম্পের সিদ্ধান্ত সমর্থন করে বলেন, দীর্ঘদিন থেকে হার্ভার্ড এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে ইহুদি শিক্ষার্থীদের নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই হয়রানির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোর আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন জেনিংস। অভিবাসী কিলমাল ওব্রেগো গার্সিয়াকে দেশে ফেরানোর প্রশ্নে বিচার ব্যবস্থা এবং নির্বাহী বিভাগ মুখোমুখি অবস্থানে চলে গেছে, এমন মত দিয়েছেন ল স্কুলের অধ্যাপক জেসিকা লেভিনসন। মঙ্গলবার রয়টার্সকে এই কথা জানান তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারছেন না বলে মন্তব্য করেছেন মিনেসোটার ডেমোক্রেটিক গভর্নর টিম ওয়ালস। সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনে করেন, ডোনাল্ড ট্রাম্প আদালতের কোনো নির্দেশ মানবেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তি ছড়িয়ে মানুষের জীবন বিপর্যস্ত করে ফেলেছেন বলে সমালোচনা করেন মিনেসোটার ডেমোক্রেটিক গভর্নর টিম ওয়ালস। বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প একের পর এক উল্টোপাল্টা কথা বলেছেন বলে অভিযোগ করেন ওয়ালস। বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারছেন না। আইসের অভিযানে আটক ব্যক্তিদের সঠিক পরিচয় এবং তাদের অপরাধ সম্পর্কে ডিএইচএস এর পূর্ণাঙ্গ তালিকা ও প্রতিবেদন প্রকাশ করা উচিত বলেও মনে করেন ওয়ালস। ভুলবশত এল সালভাদরে পাঠিয়ে দেওয়া কিলমার ওব্রেগো গার্সিয়াকে দেশে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি। ডোনাল্ড ট্রাম্প আদালতের আদেশ মানতে রাজি নন জানিয়ে টিম ওয়ালস বলেন, আদালতের নির্দেশ আমলে না এনেই ট্রাম্প প্রশাসন বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। এদিকে ভুলবশত এল সালভাদরে পাঠিয়ে দেওয়া কিলমার ওব্রেগো গার্সিয়াকে দেশে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের যথাযথ উদ্যোগের অভাবকে প্রশ্ন করেছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ পাওলা শিনিজ। যদিও এ কারণে ফেডারেল সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেননি তিনি। লয়োলা ল স্কুলের অধ্যাপক জেসিকা লেভিনসন জানান, এল সালভাদরের নাগরিক গার্সিয়াকে দেশে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে দেশের বিচার ব্যবস্থা এবং নির্বাহী বিভাগের মধ্যে মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে। লেভিনসন আরো বলেন, ওব্রেগো গার্সিয়াকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করার আদেশ বিষয়ে ডিস্ট্রিক্ট জাজ পাওলা শিনিজ বিস্তারিত জানতে চেয়েছেন। গার্সিয়া বিষয়ে পর্যাপ্ত তথ্য না পেলে ফেডারেল বিচারকরা আরো কঠোর আদেশের পথে হাঁটবেন বলেও মনে করেন তিনি। আমদানি পণ্যে শুল্ক আরোপের ফলে দেশের নাগরিকদের আয়কর বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুল্ক থেকে এত অর্থ আসতে পারে যে আয়কর বাতিল করা সম্ভব। 1870 থেকে 1913 সাল পর্যন্ত শুল্কই সরকারের আয়ের একমাত্র উৎস ছিল উল্লেখ করে প্রেসিডেন্ট আরও বলেন, তখনই দেশ সবচেয়ে ধনী ছিল। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, 1870 সালের আমেরিকা আর বর্তমানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তখন কার্যকর কোনো ফেডারেল সরকারই ছিল না। তাদের মতে ট্রাম্প প্রশাসন এমন একটি নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে যা কোনো অর্থনীতিবিদই সমর্থন করেন না। ফক্স নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপের মাধ্যমে কাঙ্ক্ষিত অর্থ আসলে আয়কর বাতিল করা হতে পারে কিনা।
জবাবে ট্রাম্প জানান তা হওয়ার প্রকৃত সম্ভাবনা রয়েছে। And then we're going to work with them if they're good. If we want them back in, we're going to work with them to get them back in as quickly as we can. ইতিহাসের উদাহরণ তুলে ধরে ট্রাম্প বলেন, একসময় সরকারের প্রধান আয়ের উৎস ছিল শুল্ক এবং সেই সময় দেশ অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী ছিল। আমেরিকাকে মহান হিসেবে গড়ে তোলাই তার মূলনীতি বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট। ট্রাম্প আবারও দাবি করেন তিনি নির্বাচনে জয়ী না হলে দেশ ভয়াবহ পরিস্থিতিতে পড়ত। অন্যদিকে আরো নতুন কিছু শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে কম্পিউটার চিপ তৈরির যন্ত্রপাতি ও ওষুধ আমদানিতে শুল্ক আরোপের বিষয়ে তদন্ত চালাচ্ছে তারা। মিশিগান ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জাস্টিন উলফার্স বলেন, কোন প্রকৃত অর্থনীতিবিদ প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির সমর্থন করতে পারেন না। বর্তমান প্রেক্ষাপটে প্রেসিডেন্টের 1870 সালের উদাহরণ তুলে ধরা অযৌক্তিক বলে মনে করেন উলফার্স। এই অর্থনীতিবিদের মতে ট্রাম্পের শুল্ক নীতির চূড়ান্ত মাসুল গুনতে হবে দেশের সাধারণ মানুষকে। হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক এবং কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইজার্স এর সাবেক চেয়ার জেসন ফারম্যান বলেন, চায়নার সঙ্গে আমেরিকার যে ধরনের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে তাতে উভয় দেশেরই ক্ষতি হবে। কম্পিউটার, ফোন ও গাড়ির মতো পণ্য তৈরিতে প্রয়োজনীয় খনিজ পদার্থের রপ্তানি চায়না স্থগিত করায় দেশের উৎপাদন ব্যাহত হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়াকে বিতরণ করা নিয়ে গণমাধ্যম ও ডেমোক্রেটদের ক্ষোভ প্রকাশকে নিন্দনীয় কাজ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেন, গার্সিয়া একজন অবৈধ অভিবাসী এবং অপরাধী সংগঠন MS-13 সদস্য। তিনি মেরিল্যান্ডে লুকিয়েছিলেন। এছাড়া হার্ভার্ড ইউনিভার্সিটির ফেডারেল অনুদান স্থগিতের পদক্ষেপকে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ দমনের প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেন লেভিট। তিনি বলেন, প্রেসিডেন্ট চান হার্ভার্ডের ক্যাম্পাসে সংঘটিত ইহুদি বিদ্বেষী ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়টি যেন ক্ষমা চায়। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিভিন্ন অপরাধে জড়িত 8 অবৈধ অভিবাসীর আইসের হাতে গ্রেফতারের তথ্য তুলে ধরে বলেন, অপরাধে জড়িত অবৈধ সব অভিবাসীকে দেশ থেকে বিতাড়ন না করা পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা বিশ্রাম নেবেন না। এ সময় এল সেলভাদোরে বিতাড়িত মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়াকে নিয়ে ডেমোক্রেট এবং গণমাধ্যমের অবস্থানের সমালোচনা করেন লেভিট। তিনি বলেন, অবৈধ অভিবাসীর হাতে দেশের নারী নিহত হওয়ার চেয়ে একজন অপরাধীকে বেশি গুরুত্ব দেয়া খুবই দুর্ভাগ্যজনক। 37 বছর বয়সী নারী রেচেল মোরেনকে হত্যার দায়ে সোমবার এক অবৈধ অভিবাসীর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা তুলে ধরেন প্রেস সেক্রেটারি। হার্ভার্ড ইউনিভার্সিটির $2.2 বিলিয়ন বেশি ফেডারেল অনুদান স্থগিতের প্রসঙ্গে লেভিট বলেন, বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক ঘটনার অসংখ্য উদাহরণ আছে। দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বা অন্য যে কোনো ধর্মাবলম্বী শিক্ষার্থীদের হয়রানি ও লক্ষ্যবস্তুতে পরিণত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। লেভিট জানান, ফেডারেল আইন মেনে চললে এবং ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে না তা নিশ্চিত করলে হার্ভার্ডের অনুদান অব্যাহত থাকবে। তবে হার্ভার্ড ইউনিভার্সিটিকে ফেডারেল অনুদান দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন প্রেস সেক্রেটারি। ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট বলে জানান তিনি। এছাড়া শুল্ক নিয়ে চায়নার সঙ্গে চলমান উত্তেজনার প্রসঙ্গে লেভিট বলেন, সমস্যা সমাধানের জন্য বল এখন চায়নার কোর্টে। পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির বিষয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ অব্যাহত রয়েছে বলেও জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। সাবেক হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলার পুনর্বিচার আবারও শুরু হয়েছে। মঙ্গলবার মামলার 12 জুরি সদস্য এবং 6 বিকল্প জুরি সদস্যর নির্বাচন কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে 2020 সালে রায় হওয়া মামলাটি পুনর্বিচার কাজ শুরু হলো। এবার ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী ওয়াইনস্টাইনের আইনজীবী আর্থার অ্যাডলার। অন্যদিকে একাধিক বাদীর আইনজীবী লিন্ডসে গোল্ডব্রাম মনে করেন, এবারও ওয়াইনস্টাইন দোষী সাব্যস্ত হবেন। জুরি সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে নিউ ইয়র্কে হার্ভি ওয়াইনস্টাইনের আলোচিত যৌন নিপীড়নের মামলার পুনর্বিচার কার্যক্রম শুরু হয়েছে। 2020 সালে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হন ওয়াইনস্টাইন। আদালত তাকে 23 বছরের কারাদণ্ড দেয়। তবে গত বছর নিউ ইয়র্কের আপিল কোর্ট ওই রায় বাতিল করে মামলা পুনর্বিচারের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার শুরু হওয়া মামলার জুরি সদস্য নির্বাচন প্রক্রিয়া কয়েকদিন ধরে চলতে পারে। এ সময় 12 জুরি সদস্যের পাশাপাশি 6 জন বিকল্প সদস্য নির্বাচন করা হবে।
ওয়াইনস্টিনের আইনজীবী আর্থার আডালা বলেন, এবার তার মক্কেল ন্যায় বিচার পাবেন বলে তিনি আশাবাদী। অন্যান্য মামলাগুলোর বিষয়ে যখন জুরি সদস্যরা শোনেন তখন তারা জানেন না বিবাদী কে, তাদের কাছে কোনো অতীত তথ্য থাকে না। তবে এই মামলার বিষয়টি তেমন নয়। তবে বিচারক এবং সব পক্ষ চেষ্টা করবে জুরি সদস্য হিসেবে যারাই আসুক না কেন তারা যেন মুক্তমনা হন এবং তথ্য প্রমাণের ভিত্তিতে নিজেদের রায় দেন। তিনি মনে করেন নতুন করে শুরু হওয়া এই মামলার বিচার কার্যের শুনানি 2 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। এদিকে ওয়াইনস্টিনের মামলার একাধিক বাদীর আইনজীবী লিন্ডসে গোল্ডব্রামের অভিযোগ, এই মামলার পুনর্বিচারের মাধ্যমে তার মক্কেলদের ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। Since then, justice has been delayed. The conviction was overturned, and the DA's office is going to have to try this case again. তিনি জানান 5 বছর আগে ওয়াইনস্টিনের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া নারীদের পাশাপাশি এবার জেইন ডো নামে আরেক নারী আদালতে সাক্ষ্য দেবেন। You'll hear from some of the same women who testified 5 years ago against Weinstein, but you're also going to hear from a new woman. 2006 সালে ডো ম্যানহাটনের একটি হোটেলে ওয়াইনস্টিনের যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন ওই নারী। Sexually assaulting my client in a Manhattan hotel room in spring of 2006. অভিযোগকারী নারীদের সাথে ওয়াইনস্টিন যা করেছেন তা যে কোনোভাবেই সম্মতির ভিত্তিতে হয়নি, আদালতে তা আবারও প্রমাণ হবে বলে আত্মবিশ্বাসী গোল্ডব্রাম। And I'm confident that a jury will find that these acts were not consensual and they will convict. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।